মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের স্বাগতম জানাচ্ছি। ধারাবাহিক লেকচারে গত লেকচারে আমি পড়িয়েছিলাম তোমাদের ভেক্টর যোগ, বিনিময় সূত্র এবং সংযোগ সূত্র মেনে চলে। সেই লেকচারের একটি অংশ আজকে পড়াবো ধারাবাহিকভাবে, যে ভেক্টর যোগ বন্টন সূত্র মেনে চলে। তাহলে গত ক্লাসে আমরা কি শিখেছি? ভেক্টর যোগ সংযোগ সূত্র মেনে চলে, বিনিময় সূত্র মেনে চলে। আজকে আমরা শিখব ভেক্টর যোগ বন্টন সূত্র নাকি মেনে চলে, সেটার প্রমাণ শিখব। প্রথমে আমাদের জানা দরকার বন্টন সূত্রটা আসলে কি, এবং ভেক্টর যোগ সেই বন্টন সূত্র মেনে চলে, আমরা সেটার প্রমাণ দেব। তাহলে বন্টন সূত্রটা কি আমরা একটু দেখে নেই। গত লেকচারে আমি এই জিনিসটা শেষের দিকে আলোচনা করে দিয়েছিলাম। আজকে আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি। তোমরা নবম দশম শ্রেণীতে এরকম কিছু লিখেছিলা কিনা, মনে পড়ে কিনা? এখানে লিখেছিলে তোমরা কে এম প্লাস কে এন, পাশে কি লিখেছিলা মনে করার চেষ্টা করো। এবং পরের লাইনে এম কে প্লাস এন কে লিখে ব্র্যাকেটের ভিতরে কি লিখেছিলে মনে হয় কিনা তোমাদের? আমি মনে করিয়ে দিচ্ছি। এইটা লেখার পরে এখানে লিখেছিলা তোমরা বন্টন সূত্র প্রয়োগ করে, এবং এই লাইনের পর এই লাইন যখন লিখেছো তখন পাশে লিখেছিলা তোমরা বিনিময় সূত্র প্রয়োগ করে। তাহলে বন্টন সূত্রটা কি দাঁড়ালো? এইখানে কে এম প্লাস এন, এই প্লাসের দুই পাশে দেখো কে প্রথমে এম এর সাথে এসেছে, কে তারপর এন এর সাথে গিয়েছে। অর্থাৎ বন্টন সূত্র হচ্ছে এই কেটা যোগের দুই পাশে বন্টন হয়ে গিয়েছে। আবার এইখানে আমরা লিখলাম কে এম প্লাস কে এন, এটার পরিবর্তে আমরা এম কে প্লাস এন কে লিখেছি। এটা যে অর্থ বোঝায়, এই লাইনটা একই অর্থ বোঝাবে, কারণ এখানে শুধুমাত্র আমরা কে এম এর জায়গায় এম কে করেছি এবং এটার নাম হচ্ছে বিনিময় সূত্র প্রয়োগ করে। মজার ব্যাপার হচ্ছে, তোমাকে যদি বলা হয় 7y প্লাস 8k, তুমি অনায়াসে গুণ করে লিখবা 28y 32k। এই যে এটা যে নিয়মে আমরা লিখতে পারলাম, যে নিয়মে আমরা এখানে গুণ করতে পারলাম, এটাই হচ্ছে বন্টন সূত্র। বন্টন সূত্রটা যদি আমি ভাষায় বলি তাহলে হবে স্বাভাবিক সংখ্যার গুণ যোগের উপর বন্টন যোগ্য। এই যে 4, এই যে একটি স্বাভাবিক সংখ্যা, সেটা যোগের দুই পাশে কি হয়ে গিয়েছে? বন্টন হয়ে গিয়েছে। তাহলে বন্টন সূত্রটা কি? স্বাভাবিক সংখ্যার গুণ যোগের উপর বন্টন যোগ্য। এই সূত্র আবিষ্কার করার আগে, এই সূত্র বিজ্ঞানীরা গণিতবিদরা দেওয়ার আগে এইখানে কিন্তু এইভাবে গুণ করা সম্ভব হতো না। শুনে তোমাদের একটু আশ্চর্য লাগবে, কিন্তু এটাই সত্য। যেদিন বন্টন সূত্র পাওয়া গেল সেদিনই আমরা এইভাবে যোগের দুই পাশে 4কে বন্টন করে দিতে সাহস পেলাম। তাহলে বন্টন সূত্রটা কি? স্বাভাবিক সংখ্যার গুণ যোগের উপর বন্টনযোগ্য। আজকে আমরা শিখব এই ভেক্টরের ক্ষেত্রেও স্বাভাবিক সংখ্যা স্কেলার একটি রাশি এম, এখানে ভেক্টর রাশি রয়েছে এ, ভেক্টর রাশি রয়েছে বি, মাঝখানে যোগ, এই এমটা দুই পাশে বন্টন হবে কিনা আমি লিখেই ফেলেছি। এখানে এমটা প্রথমে এর সাথে আসছে, এমটা প্রথমে বি এর সাথে আসছে। অর্থাৎ ভেক্টরের ক্ষেত্রেও এই বন্টন সূত্রটা প্রযোজ্য। সেটা আমরা একটু প্রমাণ করব আজকে। প্রমাণ করে দেখব যে বন্টন সূত্রটা ভেক্টর যোগের ক্ষেত্রেও প্রযোজ্য হয় কিনা। তাহলে আমরা এখানে লিখে দেই প্রমাণ। আমি একবারে চিত্রটা অঙ্কন করে ফেলি, তারপর আমি আস্তে আস্তে বোঝাই। এইখানে প্রথম চিত্রের প্রথম যেটুকু আমরা অঙ্কন করতাম সেটা হচ্ছে এই অংশটুকু, a প্লাস বি। তোমাদের ইতিমধ্যে শিখেছি যে দুটি ভেক্টর যদি যোগ থাকে তাহলে সেই ভেক্টর দুটিকে কিভাবে প্রকাশ করা যায়, তাদের লব্ধিটা কিভাবে পাওয়া যায়। প্রথম ভেক্টরের শীর্ষবিন্দু, এখানে এ হচ্ছে প্রথম ভেক্টর, প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু যদি আমরা এরকম ভাবে সূচিত করতে পারি, তাহলে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু যে সরলরেখা
যোগ করলে যে সরলরেখা পাওয়া যায় সেটা তাদের লব্ধিকে প্রকাশ করবে। আমরা এটার নাম দেই ওপি, এ ভেক্টরকে নির্দেশ করে, পি কিউ বি ভেক্টরকে নির্দেশ করে। আমি এখানেই যদি থেমে যাই যে দুটি ভেক্টরের যোগ পর্যায়ক্রমে আমরা এভাবে সূচিত করি, তাহলে এই যে ও কিউ এ বি এর লব্ধিকে প্রকাশ করবে। তাহলে আমরা লিখতে পারি এখন চিত্র অনুসারে যে ও কিউ ভেক্টরটি হবে ওপি ভেক্টর প্লাস পি কিউ ভেক্টরের সমান, অর্থাৎ ও কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। আমরা রেখে দিলাম, এটা সামনে আমাদের কাজে লাগবে প্রমাণ করার জন্য। এখন বাড়তি যে কাজটা এখানে করেছি আমি, সেটা আমি লিখে দিচ্ছি, আগে অঙ্কটা শেষ করি। ওপি কে আমরা আর পর্যন্ত বর্ধিত করেছি। কিভাবে বর্ধিত করেছি আমি বর্ণনা লিখে দিব। ওপি কে আর পর্যন্ত বর্ধিত করি এবং পি কিউ এর সমান্তরাল করে আর বিন্দু দিয়ে আর এস অঙ্কন করি, যা ও কিউ এর বর্ধিতাংশের সাথে এস বিন্দুতে মিলিত হয়। তাহলে আমি লিখে দিচ্ছি এখানে, এখন ওপি কে আর পর্যন্ত এমন ভাবে বর্ধিত করি যেন এই ও আর ইজ ইকুয়াল টু এম ইন্টু ওপি হয় এবং আর বিন্দু দিয়ে পি কিউ এর সমান্তরাল করে আর এস আঁকি, যা ও কিউ এর বর্ধিতাংশকে এস বিন্দুতে ছেদ করে। আবার আমি পড়ে দিচ্ছি, ওপি কে আর পর্যন্ত এমন ভাবে বর্ধিত করি যেন এই ও আরটা এম ইনটু পি হয়, এই জায়গাটা বোঝাবো আমি, হয়, এবং আর বিন্দু দিয়ে পি কিউ এর সমান্তরাল করে আর এস অঙ্কন করি, যা ও কিউ এর বর্ধিতাংশকে এস বিন্দুতে ছেদ করে বা এস বিন্দুর সাথে মিলিত হয়। আচ্ছা, এইবার আসো যে ও আর ইকুয়াল টু এম ইনটু ওপি। আমি যদি তোমাদের এভাবে বলি যে ওপি কে আমরা দ্বিগুণ বর্ধিত করি, আর পর্যন্ত এমন ভাবে বর্ধিত করি যেন ও আরটা ওপি এর দ্বিগুণ হয়, তাহলে তোমরা লিখতে এইভাবে ও আর ইজ ইকুয়াল টু 2 ইনটু ওপি। যদি বলতাম ওপি কে আর পর্যন্ত এমন ভাবে বর্ধিত করে যেন ওপির 3 গুণ হয়, তাহলে তোমরা কি লিখতা? ও আর ইজ ইকুয়াল টু 3 ইনটু ওপি, 4 গুণ 4 ইনটু ওপি। এইভাবে আমি 2 গুণ 3 গুণ 4 গুণ না বলে আমি বলেছি এম গুণ, এম এর মান 2 3 মিনিমাম 2 হবে, কারণ বর্ধিত করলেই 1 গুণ হয় না, দ্বিগুণ। তাহলে বর্ধিত করি আমরা, যেখানে 2 3 4 গুণ হবে কার? ও আরটা ওপি এর 2 3 4 গুণ না ধরে আমরা কি ধরেছি? এম গুণ। এম এর মান তুমি 2 3 4 যে কোনোটা কল্পনা করতে পারো। এখন আসো মূল প্রমাণে। যে আমাদের মূল প্রমাণে যদি আমরা যাই, প্রথমে হচ্ছে যে দুটো ত্রিভুজ পাইলাম আমরা, একটা হচ্ছে ও পি কিউ আর একটা ও আর এস। এই দুটি ত্রিভুজের মধ্যে আমরা এখানে কি লক্ষ্য করছি দেখো তো। এই ত্রিভুজ এবং বড় ত্রিভুজটার সাধারণ কোণ এই কোণটা। আবার আমরা যদি লক্ষ্য করি পি কিউ সমান্তরাল আর এস এবং ও কিউ এস তাদের ছেদক, এই কোণ ইজ ইকুয়াল টু এই কোণ, এটা কি কোণ বলে? অনুরূপ কোণ বলে। আবার পি কিউ সমান্তরাল আর এস ও পি আর যদি তাদের ছেদক হয়, তাহলে এই কোণ আর এই কোণটা অনুরূপ কোণ বলে সমান। তাহলে দেখা যাচ্ছে এই যে ও পি কিউ ত্রিভুজ এবং ও আর এস ত্রিভুজ, এই দুটো ত্রিভুজের মধ্যে এর 3টা কোণ ওর 3টা কোণ সমান। তাহলে যদি আমরা জানি যে দুটি ত্রিভুজের কোণগুলো যদি সমান হয়, তাহলে সেই ত্রিভুজদ্বয়কে বলা হয় সদৃশকোণী। আর সদৃশকোণী হলে তাদেরকে বলা হয় সদৃশ। আর সদৃশ হলেই আমরা বলতে পারি ওই ত্রিভুজদ্বয়ের অনুরূপ বাহুদ্বয়ের অনুপাত সমান। এখন অনুরূপ বাহুদ্বয় কাকে বলে? সমান সমান কোণের
বিপরীত বাহুকে অনুরূপ বাহু বলে। মনোযোগ দাও, সমান সমান কোণের বিপরীত বাহুকে অনুরূপ বাহু বলে। এখন আমরা লিখি এখানে যে আমাদের দুটো ত্রিভুজ, একটা ত্রিভুজ হচ্ছে ও, বড়টা আগে লিখি, ও, এখানে ও, ও লেগে আঁকে ও আর এস, ও ত্রিভুজ ও পি কিউ। কি লিখলাম? সদৃশ্য। সদৃশ কোণী সদৃশ্য, একবারে আমরা লিখে দিলাম সদৃশ্য। সদৃশ্য হলে অনুরূপ বাহুদ্বয়ের অনুপাত সমান হবে। এখন আমরা ও আর এস ত্রিভুজ নিয়েছি। এই ত্রিভুজের সর্বপ্রথম এটাই নেই আমরা, বড় বাহুটি ও আর বাই ও আর, এই বাহুর নিচে এই বাহুটা কোন কোণের বিপরীত বাহু? এই কোণের, এই কোণের বিপরীত বাহু আর। এখন আমরা খুঁজে বের করব ওপি কিউ ত্রিভুজটার মধ্যে এই কোণের সমান কোন কোণ রয়েছে? এই কোণ। তাহলে এই কোণের বিপরীত বাহু কি হবে? এখানে ওপি। তাহলে নিচে হবে ওপি ইজ ইকুয়াল টু, আরেকটি বাহু আমরা নেই এখান থেকে, বড় ত্রিভুজের আর এস। তাহলে আমরা আর এস বাহুটি নিলাম। আর এস কোন কোণের বিপরীত বাহু? এই কোণের। এখন ওই ত্রিভুজটার মধ্যে ওপি কিউ ত্রিভুজের মধ্যে এই যে বড় ত্রিভুজের যে কোণটা নিলাম সেই কোণের সমান কোণ কিন্তু এটাই। তাহলে এই কোণের বিপরীত বাহু কি হবে? এখানে পি কিউ ইজ ইকুয়াল টু, আরেকটি বাহু আমরা এখানে নেই, সেটা পড়ে রয়েছে ওএস। নিচে আমরা ওএসটা হচ্ছে আমার এই কোণের বিপরীত বাহু, এই কোণটা আর ওপি কিউ ত্রিভুজ এই কোণটার সমান। তাহলে নিচে হবে ও কিউ ইজ ইকুয়াল টু, এইখানে আমরা লিখেছি ও আর ইজ ইকুয়াল টু এম ইন্টু ওপি। তার মানে ও আর বাই ওপি হবে এম। ও আর বাই ওপি যদি এম হয়, সবগুলোকে এম লেখা যায় কিনা? এখন কথা, আমরা যদি এগুলোকে ভেক্টর ফরম্যাটে লিখতে চাই তাহলে একটু কাজ করতে হবে। যেটা আমি ভেক্টর দেই, এই ভেক্টরটা ঠিক রাখলাম, কিন্তু এই ভেক্টর তো ইকুয়াল টু এম না। তাহলে এটার মান, এটার মান, এই ভেক্টরটা মান, এখানে ভেক্টর চিহ্ন দিলাম মান, এখানে ভেক্টর চিহ্ন দিয়ে মান, এখানে ভেক্টর চিহ্ন দিয়ে মান ইজ ইকুয়াল টু এম। এটা আরেকটু পরে আমি বিশ্লেষণ করে দেব যে আমি কেন এই কাজটা করলাম। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি এখন যে প্রথম অংশ এবং শেষ অংশ যদি নেই, সুতরাং আমরা ও আর ভেক্টর ইজ ইকুয়াল টু এম ইন্টু ওপি ভেক্টর। এম ইন্টু ওপি ভেক্টর, ওপি, ওপি মানে হচ্ছে এ, তার মানে এম এ ভেক্টর। এরপরের অংশটা যদি যাই আমরা, আর এস ভেক্টর ইজ ইকুয়াল টু এম ইন্টু পি কিউ ভেক্টর। পি কিউ মানে হচ্ছে বি, তার মানে এটা লিখতে পারি। এবং সর্বশেষ অংশ যদি আমরা লিখি, ওএস ভেক্টর ইজ ইকুয়াল টু এম ও কিউ ভেক্টর। ও কিউ ভেক্টর আমরা এইখানে লিখে রেখেছি। তাহলে ও কিউ মানে হচ্ছে এখানে এম আছে, আর ও কিউ হচ্ছে আসবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর। আমরা ইতিমধ্যে এটুকু বুঝে ফেলেছি, এটুকু আমরা মুছে ফেলতে পারি। এখন আমি পুরোটা মুছে ফেলি। আমাদের যে অংশটুকু পেলাম, আমরা এই অংশটুকু পেলাম। এখন যদি আমরা ত্রিভুজ ও আর এস এ ওএস ভেক্টর ইজ ইকুয়াল টু ও আর ভেক্টর প্লাস আর এস ভেক্টর নেই, তাহলে ওএস ভেক্টর কই যেন এখানে, এই ওএস মানে হচ্ছে এম এ ভেক্টর প্লাস বি ভেক্টর। ও আরটা কোথায় আছে? ও আরটা আছে এইখানে, এম এ ভেক্টর, এবং আর এসটা দেখা যাচ্ছে এম বি ভেক্টর। তার মানে বন্টন সূত্র ছিল এই, তার মানে দেখা যাচ্ছে ভেক্টর যোগ বন্টন সূত্র মেনে চলে, প্রমাণিত। তাহলে আমরা জানলাম ভেক্টর যোগ বন্টন সূত্র মেনে চলে, কারণ এম যোগের দুই পাশে ভেক্টর থাকা সত্ত্বেও যোগের দুই পাশে বন্টিত হয়ে গেছে। তাহলে আমরা শিখলাম ভেক্টর যোগ বন্টন সূত্র মেনে চলে। এখন যে কথাটা তোমাদের দিয়েছিলাম যে এখানে মান নেওয়ার পরে আমি আবার ভেক্টর চিহ্ন দিয়ে পরম মান কেন নিলাম, সেই জিনিসটা একটু ক্লিয়ার করে দেই তোমাদেরকে। আচ্ছা, সেটা হচ্ছে যদি আমাদের a ইজ ইকুয়াল টু 3 থাকে, আমি কখনোই লিখতে পারবো না a ভেক্টর ইকুয়াল টু 3 ভেক্টর, কারণ এটা হচ্ছে মান,
এর মান 3, মান থেকে কখনো ভেক্টর লেখা যায় না। কিন্তু যদি থাকে এ ভেক্টর ইজ এ ভেক্টর ইজ ইকুয়াল টু 3, তাহলে আমরা এটা পরম মান দিয়ে 3 যদি এখানে মাইনাস টেনে যা থাকে এটাও পরম মান দিয়ে আমরা a ইজ ইকুয়াল টু 3 লিখতে পারি। সুতরাং আমরা কি শিখলাম, যে কোনো রাশির মান দেওয়া আছে, সেই রাশিকে চট করে আমরা ভেক্টর ফরম্যাটে লিখতে পারি না। কিন্তু ভেক্টর ফরম্যাটে যদি থাকে তার মানে তার মানও রয়েছে, দিকও রয়েছে। তা আমি শুধু সেখান থেকে, যেহেতু দুইটাই রয়েছে, সেখান থেকে একটি মান এখানে একটি গ্রহণ করতে পারি, সেটা মান। কিন্তু তোমার একটি রাশির মান দেওয়া আছে, সেইখানে বলা নাই তার দিক সম্পর্কে কিছু বলা নাই, তুমি চট করে সেখানে মানের সাথে দিক জুড়ে দিতে পারো না। তাহলে আমাদের এইখানে মান নিয়েছিলাম, এম দিয়েছিলাম, কথাটা ঠিক ছিল। কিন্তু এখানে আমি কি দিলাম, ভেক্টর চিহ্ন দিয়ে বুঝাইলাম যে এই যে মানটা আমি গ্রহণ করেছি সেই ভেক্টরটা ছিল ও থেকে আর এর দিকে, সেই জন্য ও আর দিয়ে আমি পরম মান দিয়ে বোঝানো হয়েছে মান কিন্তু এম আমাদের, কিন্তু ভেক্টর ফরম্যাটে রয়েছে সেটা হচ্ছে ও আর ও পি, সেই জন্য আমি এখানে ভেক্টর ফরম্যাটে দেখিয়ে মান নিয়ে আমি এখানে দেখালাম ও আর ভেক্টর ইকুয়াল টু এত। যদিও এটা থিওরিটিক্যালি একটু ভুল আছে, সেটা হচ্ছে ও আর ভেক্টর ইজ ইকুয়াল টু বাই ওপি ভেক্টর ইজ ইকুয়াল টু কেউ যদি এম লিখে, পরের লাইনে সে কিন্তু লিখতে পারবে ও আর বাই ওপি ইকুয়াল টু এম লিখতে পারবে। এখন এখান থেকে এই লাইন লেখার পরে যদি আমি লিখি ও আর ভেক্টর ইকুয়াল টু এম ইন্টু ওপি ভেক্টর, তাহলে কিন্তু হবে না। অর্থাৎ এই ফরম্যাটে রেখে ভেক্টরের দিকটা আমি বুঝিয়েছি যে ও আর মানে ও থেকে কোন দিকে, আর এর দিকে হবে তার দিক ও আর। সেই জন্য এইখান থেকে এই লাইন লেখার পরে কিন্তু ভেক্টর ফরম্যাটে লেখা যাবে না। এইখানে আমরা দিক দেখাইছি, দিকটা রেখে দিয়ে পরম মান দিয়ে এম এর মান বসিয়েছি এবং পরবর্তীতে ও আর ভেক্টর ইকুয়াল টু এম ইন্টু ওপি লিখেছি। সেই জন্য এই লাইনের পরে যদি তুমি মান বসিয়ে আবার ভেক্টর ফরম্যাটে লেখো তাহলে হবে না সেটা, কারণ আমরা জানি যে ভেক্টর থেকে মানে আসা যায় কিন্তু মান থেকে ভেক্টরে লেখা যায় না। যাই হোক, আমার আলোচনার মূল বিষয় ছিল আজকে যে ভেক্টর যোগ বন্টন সূত্র মেনে চলে। গত লেকচারে দেখানো হয়েছে ভেক্টর যোগ বিনিময় সূত্র এবং সংযোগ সূত্র মেনে চলে। তোমরা একটু দেখবে, দেখে ওই লেকচার দেখার পরে এখানে এসে তোমরা বন্টন সূত্রটা ক্লিয়ার বুঝবে। তাহলে ভেক্টর যোগ কি কি মেনে চলে, বিনিময় সূত্র মেনে চলে, সংযোগ সূত্র মেনে চলে, বন্টন সূত্র মেনে চলে। আশা করি বুঝতে পেরেছো। ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো।